হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করতে চলেছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2025 ক্লাস 12 এর পিওয়াইকিউ সিরিজ। ঠিক আছে, এখানে আমরা দেখব আমরা 2025, 24, 23 আমাদের প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যা যা গত বছর পর্যন্ত বা এই বছর পর্যন্ত আমাদের যে ফুল সিলেবাসের পরীক্ষা হয়েছিল এবং 70 নম্বরের পরীক্ষা আমাদের হয়েছিল। 70 নম্বর পরীক্ষায় আমাদের 8টা করে এমসিকিউ থাকতো। সেই এমসিকিউগুলো আমরা এখানে সলভ করার চেষ্টা করবো। 2025 সালে মোট 8টা এমসিকিউ ছিল এবং আমার মনে হয় এই এমসিকিউগুলো সত্যি খুব ইম্পর্টেন্ট। এবার যাদের এমসিকিউ টাইপ পরীক্ষা হবে, মানে 35 নম্বরের পরীক্ষা হবে যাদের ফার্স্ট সেমিস্টার সিস্টেম করার পরে, সেই 35 তোলার জন্য আমার মনে হয় এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো খুব 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 প্রয়োজন। ঠিক আছে, সেজন্য আমরা শুরু করছি আজকে থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2025 থেকে শুরু করবো আমরা। 2025, তারপর 2024 যাবে, পরপর আসবে। এটা আমাদের কি পিওয়াইকিউ সিরিজ। ঠিক আছে, তো আমাদের পিওয়াইকিউ সিরিজে প্রথমে আমাদের 2025 সালকে নিয়ে আমরা আলোচনা করছি। এখানে প্রথম কোশ্চেন কি বলছে? প্রথম কোশ্চেন বলছে যে, এখানে একটা কথা বলে রাখি, অনেক হয়তো ভাবছি যে আমরা 26 সালে এক্সাম দেবো, 25 সালের কোশ্চেন নাও আসতে পারে। এই ধরনের ধারণা কিন্তু এক্ষেত্রে প্রচন্ডভাবে ভুল, কারণ এবার এমসিকিউ টাইপ পরীক্ষা, প্রশ্ন কিন্তু রিপিট হতেই পারে। ঠিক আছে, তো বা একই ধরনের অঙ্ক কিন্তু আসতে পারে। সুতরাং আমাদের 25 সালও কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো কি বলছে? এপসাইলেন তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভিতরে একটা আধান কিউ আছে। ঘনকের একটি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে সেটা আমাদের বলতে হবে। আমরা জানি একটা ঘনক যদি আমরা দেখি, একটা ঘনক, এই ঘনকের মোট কটা তল হয়? মোট 6খানা তল। তো এই 6খানা তলের মধ্য দিয়ে আমাদের মোট যে তড়িৎ ফ্লাক্স, এর মধ্যে যদি একটা আমাদের আধান থাকে, এর মধ্যে আমাদের কি পরিমাণ আধান আছে? বলছি এর মধ্যে আমাদের কিউ পরিমাণে আধান আছে। এর মধ্যে যদি এর মধ্যে কিউ পরিমাণ আধান থাকে, তাহলে আমরা জানি যে তড়িৎ ফ্লাক্স বের করার জন্য কি করতে হবে? উপরে মোট আধান বাই কি এপসাইলন নট হয়। মোট আধান বাই এপসাইলন নট। এটা হচ্ছে 6খানা তলের একসঙ্গে। এটা হচ্ছে 6খানা তলের জন্য, 6টি তলের জন্য, এক্ষেত্রে 6টি তলের তড়িৎ ফ্লাক্স বা 6টি তলের জন্য তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে, যদি এটা হয় তাহলে আমাদের মোট আধান মানে কিউ, তাহলে কিউ বা এপসাইলন 0 6টি তলের জন্য। কিন্তু আমাদের প্রশ্নে বলেছে কি যে ঘনকের একটি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত? 6টি তল দিয়ে যদি আমাদের এই পরিমাণে তড়িৎ ফ্লাক্স যায়, 6টি তল দিয়ে যদি আমাদের এই পরিমাণে তড়িৎ ফ্লাক্স যায়, তাহলে একটি তল দিয়ে কতটা যাবে? ধরলাম একটি তল দিয়ে, যদি 6টি তল দিয়ে তড়িৎ ফ্লাক্স হচ্ছে, 6টি তলের জন্য তড়িৎ ফ্লাক্স phi = কিউ বাই এপসাইলন 0। ঠিক আছে, তাহলে একটি তল দিয়ে কত হবে? তাহলে কত হবে? phi, আমাদের phi এর মানটা কত হবে? কিউ বাই 6 এপসাইলন 0 হবে। তাই তো, 6 দিয়ে কি হবে? ভাগ হয়ে যাবে ওটা। তাই তো, তাহলে কিউ বাই 6 এপসাইলন 0 হচ্ছে আমাদের অ্যান্সার। তার মধ্যে অপশন সি তে আছে রাইট অ্যান্সার। তো অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? কি বললাম? যে একটা ঘনক আছে, ঘনকের আমাদের ঘনকের মধ্যে কি পরিমাণ আধান আছে আমরা জানি। তড়িৎ ফ্লাক্স মানে কি হয়? সূত্রটা মোট আধান বাই হচ্ছে এপসাইলন নট। যদি এটা ঘনকের জন্য, তাহলে 6টা তলের জন্য একবার বেরোবে। ঘনকের যেহেতু 6টা তল, 6টা তলের জন্য একবার বেরোচ্ছে। তাহলে আমাদের বলছে একটি তলের মধ্য দিয়ে, যদি বলতো যে ঘনকের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত, তাহলে আমরা এটাই লিখতাম কিউ বাই এপসাইলন নট। কিন্তু চেয়েছে কি আমার একটি তলের মধ্য দিয়ে, 6টা তলের মধ্য দিয়ে যদি এই পরিমাণ তড়িৎ ফ্লাক্স যায়, তাহলে একটা তলের মধ্য দিয়ে কি 6 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে কিউ বাই 6 এপসাইলন নট এই পরিমাণ আমাদের তড়িৎ ফ্লাক্স কিন্তু অতিক্রান্ত হবে। নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের? তড়িৎ বলরেখা এবং সমবিভব তলের মধ্যবর্তী কোণের মান কত? তড়িৎ বলরেখা এবং সমবিভব তলের মধ্যবর্তী কোণের মান কত হবে? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। কি হবে উত্তর? এর উত্তরটা কি হবে? যে সমবিভব তল এবং বলরেখা, আমরা জানি কি সমবিভব তলের মধ্য দিয়ে কি হয়? বলরেখাগুলো লম্বভাবে অতিক্রম করে, লম্বভাবে কিন্তু অতিক্রম করে। যদি লম্বভাবে যদি অতিক্রম করে, তার মানে আমরা বলতে পারি তড়িৎ বলরেখা সমবিভব তলের মধ্যবর্তী কোণ, সমবিভব তল বলেছে, সমবিভব তলের মধ্যবর্তী কোণ কিন্তু কত হবে? তাহলে 90 ডিগ্রি হবে। যদি লম্বভাবে অতিক্রম করে, তার মধ্যবর্তী কোণ কত হবে? অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, 90 ডিগ্রি হচ্ছে উত্তর হবে। নেক্সট কোশ্চেন কি বলছে? একটা বর্তনী দেওয়া আছে, একটা বর্তনী তোমার চিত্র নিশ্চয়ই দেখতে পাচ্ছ, যে কোথা দিয়ে যে চিত্রটা দেওয়া আছে, চিত্র তোমরা দেখতে পাচ্ছ যে বর্তনীতে আমাদের যে আধানগুলো দেওয়া আছে। আমি এখন চিত্রটা এখানে তবু আঁকছি, তোমাদের সুবিধার্থে একটা চিত্রটা আঁকছি। এই আমার চিত্র দেওয়া আছে। এই চিত্রে কি বলছে? বলছে এবি সমান 6 ওহম, বিসি সমান 3 ওহম, সিডি সমান হবে হচ্ছে 6 ওহম এবং এডি সমান কত আছে? 12 ওহম আছে। আমাদের প্রশ্ন বলেছে কি, প্রশ্নে বলেছে আমাদের, আর জি সমান বলেছে 10 ওহম। ঠিক আছে, তো বলছে গ্যালভানোমিটারের প্রবাহ কি হবে? অর্থাৎ আইজি এর মান, অর্থাৎ এর মধ্যে দিয়ে যে প্রবাহটা যায় সেই আইজি এর মান কত হবে? এর মধ্যে দিয়ে প্রবাহ আইজি,
তার মান কত হবে। আমাদের কোশ্চেন নাম্বার 3 কি বলছে, আই জি এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে। আমরা জানি কি এক্ষেত্রে আমরা যেটা শর্টকাট অ্যাপ্লাই করবো সেটা হলো, আমরা জানি যে আই জি এর মান 0 তখনই হয় যখন আমাদের আই জি এর মান 0 হবে তখনই যখন আমরা কোন সূত্র মেনটেন করবো, এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এটা যদি আর হয় এবং এটা যদি এস হয়, তাহলে পি বাই কিউ ইজ ইকুয়াল টু, আমাদের সূত্রটা কি আছে, পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। এটা যদি আমাদের সেই সূত্রটা যদি মেনটেন করে, অর্থাৎ পি বাই কিউ এর অনুপাত এবং আর বাই এস এর অনুপাত যদি সমান হয়, তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি আই জি অর্থাৎ মাঝখানে যে তারটা আছে গ্যালভানোমিটার আছে যার মধ্য দিয়ে, সেই গ্যালভানোমিটার অর্থাৎ সে নিষ্পন্দ হয়ে যায়, অর্থাৎ সেক্ষেত্রে আই জি এর মান কত হয়ে যায়, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো আমরা দেখবো যে এই সূত্রটা মেনটেন করছে কিনা, যদি করে তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল, যদি না করে তাহলে কিন্তু আমাদের অঙ্কটা অন্যরকম ভাবে করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। তো আমরা দেখবো পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস হচ্ছে কিনা। তাহলে আমাদের পি বাই কিউ প্রথমে বের করবো, পি বাই কিউ প্রথম যদি বের করি তাহলে 6/3 কত হচ্ছে 2/1 মানে 2, ঠিক আছে। আর যদি আর বাই এস বের করি, আর বাই এস মানে কত 12/6, তাহলে 12/6 কাটাকাটি করলে কত হচ্ছে 2/1 বা 2, শুধু 2 হচ্ছে, ঠিক আছে। তার মধ্যে দেখতে পাচ্ছি যে এই শর্তটা ফুলফিল করছে, আর এই শর্ত ফুলফিল করছে মানে কি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ সেটা কি হবে, সেটা হচ্ছে 0 হয়ে যাবে। যেহেতু এটাই আমাদের শর্ত ছিল, এটা হওয়ার শর্ত কি মানে এটা কত হবে, পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস তখন দেবে যখন আই জি ইজ ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। তার মানে এখানে কি হচ্ছে, শর্ত মেনটেন করছে, তার মানে আই জি অর্থাৎ গ্যালভানোমিটারের প্রবাহ কত হবে, 0 অ্যাম্পিয়ার হবে। অর্থাৎ আই জির মান কত হবে, তাহলে এক্ষেত্রে আই জি মান হচ্ছে 0 অ্যাম্পিয়ার। বোঝা গেল, এটা হচ্ছে আমাদের শর্টকাট হবে, যদি এটা এমসিকিউতে আছে, আর এমসিকিউতে থাকলে নিশ্চয়ই বড় অঙ্ক দেবে না, এইভাবে শর্টকাট অর্থাৎ এইভাবে উত্তর মিলে যাবে, এমন ভাবে কোশ্চেনটা দেওয়া হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের, নেক্সট কোশ্চেন বলছে একটি তড়িৎগ্রস্ত কণা সুষম চৌম্বক ক্ষেত্রে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে, যদি কণাটির শক্তির পরিমাণ দ্বিগুণ করা হয় তাহলে নতুন ব্যাসার্ধ কত হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ডিটেলস বলে দিচ্ছি কোশ্চেনটার, শর্টকাটেও করা যেতে পারে, এটা শর্টকাটটাও বলে দেবো, ডিটেলসটাও বলে দিচ্ছি কিভাবে করবে। কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা বলেছে ব্যাসার্ধ যার আর, বলতে আমরা জানি যার তড়িৎগ্রস্ত কণা সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে, যদি কণাটির শক্তির পরিমাণ দ্বিগুণ করে তাহলে নতুন ব্যাসার্ধ কত হবে। আমরা জানি কি, আমরা জানি যে কোশ্চেন নাম্বার 4 আমরা জানি যে আর ইজ ইকুয়াল টু কি হয়, এম ভি বাই কিউ বি। এমন একটা সূত্র আমাদের আছে, যেখানে এম হচ্ছে ভর, ভি হচ্ছে বেগ, কিউ হচ্ছে আধান, আর বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আর হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। আর ইজ ইকুয়াল টু কিউ এম ভি বাই কিউ বি। এই সূত্র থেকে আমরা কি করতে পারি, আবার এখানে বলেছে কণাটির গতিশক্তি বলে দিয়েছে, তো গতিশক্তি যদি ই হয়, ই ইজ ইকুয়াল টু কত হবে, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে যদি আমরা ভি এর মানটা বের করি তাহলে কত হবে, এখান থেকে যদি ভি এর মান বের করি তাহলে কত হবে, 2 এর সঙ্গে ই গুণ হবে, 2 হয়ে যাবে, বাই কত হবে, এমটা তলায় চলে আসবে, তাহলে ভি স্কোয়ার সমান কত হচ্ছে 2 বাই এম, তাহলে ভি সমান কত হবে, রুট ওভারের মধ্যে কি হবে 2 ই, রুট ওভারের মধ্যে কত হবে 2 ই বাই এম, 2 ই বাই কিন্তু এম। কারণ এই মানটা আমি যদি এখানে ইনপুট করে দিই, এই মানটা যদি আমি কি করবো এখানে ইনপুট করে দিই এই সমীকরণে, তাহলে আর ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এম বাই কিউ বি বাইরে থাকছে, আর ভিতরে কি হচ্ছে রুট ওভারের মধ্যে, রুট ওভারের মধ্যে কত হচ্ছে ভি এর জায়গায় 2 ই বাই এম। এখন এই এমটা যদি ভিতরে ঢুকে যায় তাহলে এম স্কোয়ার হয়ে ঢুকবে, যদি এম স্কোয়ার হয়ে ঢুকে তাহলে ভিতরে কি হবে, রুট ওভারের মধ্যে 2m ই হয়ে যাবে, তলাটা এম আছে এম কাটা যাবে, স্কোয়ারে ঢুকবে, তলাটা অর্থাৎ এইভাবে হবে যে এমটা ভিতরে ঢুকে গেলে 2m স্কোয়ার ই, এম স্কোয়ার থেকে একটা এম বেরিয়ে গেলে বাইরে যে এম থাকছে সেই এমটা, তলায় কিন্তু একটা এম ছিল, সেই এম কেটে গেলে উপরে একটা এম থাকবে, ঠিক আছে। তাই সেই এমটা এখানে আছে, বাই কত হবে, বাই কিউ বি। আমরা এটা পেলাম, আর সমান কত পেলাম, তাহলে এটা পেলাম, ঠিক আছে। এখন বলছে আমাদের যে শক্তির পরিমাণ, অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি আমরা আর প্রপোর্শনাল রুট ওভার ই, এটা হচ্ছে আমাদের শর্টকাট হয়ে, কারণ এটাও কিন্তু করা যেতে পারতো, ঠিক আছে। এখন আমাদের প্রশ্নে কি বলেছে, আমাদের এখন প্রশ্নে বলেছে যে কণাটির গতিশক্তির পরিমাণ দ্বিগুণ করা হচ্ছে, তাহলে এখন যদি গতিশক্তির পরিমাণ যদি আমরা দ্বিগুণ করি তাহলে নতুন যে গতিশক্তি হবে সেটা যদি ই ড্যাশ হয় তাহলে কত হবে, সেটা 2 এর সঙ্গে সমান হবে, সেটা কি হবে 2 এর সঙ্গে সমান হবে। যদি 2 এর সঙ্গে সমান হয় তাহলে আমি এই সমীকরণে আমি মানটা বসাবো, এই সমীকরণে যদি মানটা হয় তাহলে আমি নতুন যে ব্যাসার্ধ পাবো সেটা হলো আর ড্যাশ, তার মান কত হবে, আচ্ছা আর ড্যাশ, আচ্ছা এখানে ক্যাপিটাল আর বলে দিয়েছিল, প্রতিটা জায়গায় ক্যাপিটাল আর হবে, ওই জন্য ক্যাপিটাল আর, এটা হবে ক্যাপিটাল আর, ঠিক আছে। তো ক্যাপিটাল আর তাহলে এখানে আমরা ক্যাপিটাল আরই লিখবো, ক্যাপিটাল আর ড্যাশ নতুন ব্যাসার্ধ ক্যাপিটাল আর ড্যাশ বললাম, সেই ক্যাপিটাল আর ড্যাশের মান কত হবে, তাহলে কত হবে, তাহলে রুট ওভার 2m ই ড্যাশ বাই কত, বাই কিউ বি। তার মানে এখান থেকে লিখতে হবে 2m ইন্টু 2e বাই কত, বাই কিউ
বি। সেখানে আমরা লিখতে পারি রুট টুকে আলাদা করলাম ইন্টু রুট ওভারের মধ্যে 2me বাই কিন্তু কিউ বি। তার মানে রুট ওভার এই যে 2me বাই কিউ বি এর মান কত? এর মান হচ্ছে আমরা আর ধরেছিলাম, এর মান কত? এর মানটা কিন্তু আর, তাহলে এর মান কত ধরেছি? আমরা আর ধরেছি। তার মানে কত হবে আমাদের? রুট টু ইন্টু আর, এটাই আমাদের অ্যান্সার। কত? রুট টু ইন্টু আর, এটাই আমাদের অ্যান্সার। অপশানে আছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে এটা রাইট অ্যান্সার হবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে আমাদের যে একটা বৃত্তাকার পরিবাহী লুপের ব্যাসার্ধের অনুপাত 1:2 হলে তাদের চৌম্বক ভ্রামক সমান হলে চৌম্বক প্রবাহমাত্রার অনুপাত কত হবে? তো আমাদের এখানে সূত্রটা কি অ্যাপ্লাই করতে হবে? সূত্রটা হচ্ছে চুম্বক ভ্রামক, যাকে আমরা এম দিয়ে লিখি, এম ইজ ইকুয়াল টু কি হয়? আই ইন্টু এ। এ মানে কি? এখানে এ মানে কিন্তু হচ্ছে লুপের ক্ষেত্রফল। ঠিক আছে, এ হচ্ছে লুপের ক্ষেত্রফল, আই হচ্ছে লুপের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? চুম্বক ভ্রামক, আমরা পরের কোশ্চেন 5 নম্বর কোশ্চেন, এম মানে চুম্বক ভ্রামক সমান সমান আই ইন্টু এ। আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা এবং এ হচ্ছে লুপের ক্ষেত্রফল। যে বৃত্তাকার লুপ, তাহলে পাই আর স্কোয়ার হচ্ছে মানে সূত্র হবে পাই আর স্কোয়ার। ঠিক আছে, পাই আর স্কোয়ার হবে। তাহলে আমরা এম ইজ ইকুয়াল টু কি পেলাম? আই ইন্টু পাই আর স্কোয়ার। এটাই আমার সূত্র, মেন সূত্র, যে এম ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। সেখানে আমাদের বলেছে কি, আমাদের দুখানা বৃত্তাকার পরিবাহী লুপ আছে, তার মানে একটা প্রথম লুপের জন্য এ মান পাবো। তাহলে এ মান সমান কত হবে? আই ইন্টু পাই আর অন তার স্কোয়ার। ঠিক আছে, আর একটা লুপের জন্য কত হবে? এম টু, সেটা হচ্ছে এম টু সমান সমান কত হবে? আই ইন্টু পাই আর টু তার স্কোয়ার। ঠিক আছে, এখন আমাদের কি বলেছে? এখন আমাদের বলেছে যে চৌম্বক ভ্রামকের মান সমান, তাহলে এ মান আর এম টু চৌম্বক ভ্রামক। তো চৌম্বক ভ্রামক যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি এ মান সমান সমান এম টু, এ মান সমান সমান এম টু হলে আই ইন্টু পাই আর অন স্কোয়ার, এটা আয়ন হবে, এটা আয়ন, এটা হচ্ছে আই টু। ঠিক আছে, আয়ন ইজ ইকুয়াল টু পাই ইন্টু আর অন স্কোয়ার সমান আই টু ইন্টু পাই ইন্টু আর টু তার স্কোয়ার। পাই পাই কেটে যাবে, তাহলে আমরা বলতে পারি আয়ন বাই আই টু সমান সমান কত হবে? তাহলে আর টু বাই আর অন তার স্কোয়ার। আর টুর মান কত বলেছে? বলেছে আর ওয়ান ইস টু আর টু এর মান, আর ওয়ান ইস টু আর টু এর মান বলেছে 1:2 বলে দেওয়া ছিল। তাহলে 2 বাই আর টু বাই আর ওয়ান মানে কত? 2/1 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 4/1 মানে 4:1। অর্থাৎ প্রবাহ মাত্রার যে অনুপাতটা হবে সেটা হচ্ছে 4:1। অর্থাৎ অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার হবে। অপশন এ হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা হলো কোশ্চেন নাম্বার 5। নেক্সট কোশ্চেন নাম্বার 6 কি বলছে আমাদের? কোশ্চেন নাম্বার 6 বলছে যে তারের কুণ্ডলীতে 0.05 সেকেন্ড সময়ের ব্যবধানে প্রবাহ মাত্রা +2 অ্যাম্পিয়ার থেকে কি হচ্ছে? -2 অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ারে পরিবর্তিত হলে তার মধ্যে 8 ভোল্ট বিভব পার্থক্য তৈরি হয়। উক্ত কুণ্ডলীয় আবেশাঙ্কের মান এল, আবেশাঙ্ককে এল দিয়ে তো লেখা হয়, সে আবেশাঙ্কের মান কি করে বের করা যেতে পারে? কি আছে সূত্রটা আমাদের অঙ্ক করার জন্য? আমরা জানি যে কুণ্ডলীয় আবেশাঙ্ক যদি এল হয় তাহলে আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু, কোশ্চেন নাম্বার কত এটা? 6। তাহলে বলতে পারি আমরা ভি ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে -L DI বাই ডিটি, -L DI বাই ডিটি। এখানে আমাদের বলে দেওয়া আছে কি কি, যেগুলো দেওয়া আছে সেগুলো লিখি। ভি মানে বলে দেওয়া আছে 8 ভোল্ট। ঠিক আছে, যে তড়িৎ প্রবাহ মাত্রার যে পরিবর্তন সেটা বলে দেওয়া আছে। তাহলে ডিআই বলে দেওয়া আছে কত? বলছে +2 অ্যাম্পিয়ার, সেখান থেকে হচ্ছে -2 অ্যাম্পিয়ারে যাচ্ছে। তার মানে 2 অ্যাম্পিয়ার আর +2 অ্যাম্পিয়ার মানে কত হবে? 4 অ্যাম্পিয়ার। বুঝা গেল? ডিআই এর মান কত হবে তাহলে? 4 অ্যাম্পিয়ার। আর কি হবে এখান থেকে? আর যেটা হবে সেটা হলো ডিআই ডিটির মান বলে দেওয়া আছে যে ক্ষুদ্র যে সময় পরিবর্তনটা 0.05 সেকেন্ড, 0.05 সেকেন্ড, এইগুলো আমাদের বলে দেওয়া আছে। তাহলে এল এর মান বের করতে হবে। যদি মান কত ভাবে বের করতে গেলে মাইনাসটা হবে না, তাই তো? মান কত ভাবে দেখতে গেলে মাইনাসটা হয় না। তাহলে এল ইজ ইকুয়াল টু কত হবে? এল ইজ ইকুয়াল টু হবে ভি ইন্টু ডিটি বাই ডিআই। ভি ইন্টু ডিটি মানে কত? 8 ইন্টু কত হবে? 8 ইন্টু 0.05 বাই কত? বাই কিন্তু 4। 4 দুগুণ 8, 5 দুগুণ 10 মানে হচ্ছে 10 ধরলাম, 2 দশমিক দিলাম 0, শূন্য লাস্টে বাদ চলে গেল। তাহলে 0.1 এত হেনরি। ঠিক আছে, 0.1 হেনরি, এটা হচ্ছে আমাদের উত্তর আবেশাঙ্কের মান 0.1। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে এটা রাইট অ্যান্সার। বোঝা গেল কোশ্চেন নাম্বার 6টা। এবার আমরা দেখবো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 এবং কোশ্চেন নাম্বার 8 যে দুটো সম্পূর্ণ এটা থিওরিটিক্যাল কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন।
এতে কোনো ম্যাথামেটিক্স নেই। তো কোশ্চেন নাম্বার 8-এর কি বলছে, কোশ্চেন নাম্বার 7 একটু বুঝিয়ে দিই। এলসিআর বর্তনী শ্রেণী বর্তনীর ক্ষেত্রে কি হয় সেটাই। তো এলসিআর শ্রেণী বর্তনী যদি হয় তাহলে আমরা কি কি জানি, তাহলে গ্রাফগুলো একটু বলতে হবে। এখানে এলসিআর অর্থাৎ এলসিআর তার মধ্যে আবেশ থাকবে, ধারক থাকবে আর রোধক থাকবে, তাই তো। তাহলে যদি আমরা ফেজ ডায়াগ্রাম যদি আমরা দেখি, ফেজার ডায়াগ্রাম বলে আমরা জানি, তাহলে এদিক বরাবর কি হয় মনে আছে, এদিক বরাবর হবে ভি আর, এদিক বরাবর হবে হচ্ছে ভি এল, আর এদিক বরাবর হবে হচ্ছে ভি সি। আচ্ছা ভি আর যদি এদিক বরাবর হয় তাহলে এদিক বরাবর আমরা কি পাই, সেই প্রতিরোধের মান এটা পাই আমরা হচ্ছে শুধু এখান থেকে কি পেয়েছিলাম, শুধু আর পেয়েছিলাম এদিকে, আর এদিক বরাবর কি পেয়েছিলাম, ওমেগা এল পেয়েছিলাম। আচ্ছা অর্থাৎ এক্সেল বলতে পারি এটাকে আমরা, আচ্ছা এক্সেল বলতে পারি এটাকে আমরা, এটাকে বলতে পারি আমরা এক্সসি, এদিক বরাবর যে প্রতিরোধের মান সেটা এক্সসি হয়েছিল, ঠিক আছে। তো এখানে একটা শব্দ ছিল, যদি এক্সেল বড় হয় অর্থাৎ লিড করবে, অর্থাৎ একই সঙ্গে তো তিন দিকে গ্রাফটা হবে, একই সঙ্গে তো তিন দিকে মেনটেন করা সম্ভব না। তাই প্রথমে যেটা করা হয়েছিল, এক্সেল এবং এক্সসি এর মধ্যে ধরা হয়েছিল এলসি এর বর্তনীর ক্ষেত্রে যদি এক্সেল বড় হয় এক্সসি এর থেকে, বা বলতে পারি আমরা ভিএল যদি বড় হয় ভিসি এর থেকে, তাহলে যে বড় হবে গ্রাফটা তার দিকে হবে। অর্থাৎ আমরা তখন এই দুটো বাহুর মধ্যে আমরা এইটাকে তখন নেব যদি কিনা এটা বড় হয়। যদি এটা নিয়ে তার সঙ্গে এই যে আর যে ভি আর আছে, আমাদের আর যে প্রতিরোধ আছে তার সঙ্গে গ্রাফিক্যালি যদি দেখি তাহলে গ্রাফটা এদিক বরাবর হবে, ঠিক আছে। আর একই রকম ভাবে যদি আমাদের এক্সসি বড় হয়, এক্সসি বড় হয় এক্স এল এর থেকে, তাহলে কি বলেছিল, তাহলে বলছিলাম লিড করবে কে, এই লাইনটা, এই লাইনটা তখন লিড করবে, এবং তার সঙ্গে আর এর যদি গ্রাফিক্যালি দেখি তাহলে এদিক বরাবর যাবে আমাদের লব্ধির মান, বোঝা গেল। তাহলে এখন আমাদের বলছে, তাহলে আমাদের কোন ক্ষেত্রে বলছে, এই যে প্রশ্ন বলেছে যে ওমেগা কৌণিক কম্পাঙ্ক বিশিষ্ট একটা পরবর্তী প্রবাহের সঙ্গে যুক্ত এলসিআর শ্রেণী সমবায় বর্তনী বিশুদ্ধ রোধক বর্তনী নিয়ে আচরণ করবে। তো বিশুদ্ধ রোধক, রোধক মানে এদিক বরাবর, অর্থাৎ আমার গ্রাফটা এদিক বরাবর যেতে হবে, লব্ধি গ্রাফটা এদিক বরাবর কখন যাবে, যখন এক্সএল আর এক্সসি কখন হবে, যখন এক্সএল এবং এক্সসি, এটা আমাদের প্রথম কন্ডিশন ছিল ওখানে, এটা 2 নম্বর এবং এটা 3 নম্বর কন্ডিশন ছিল, যখন এক্সএল এবং এক্সসি সমান হবে, এক্সএল এবং এক্সসি যখন সমান হবে তাহলে আমরা বলতে পারি তাহলে সেটা কখন একমাত্র সম্ভব, তখন যখন এটা হবে তখনই কিন্তু একমাত্র এদিক বরাবর আমার কি হবে, অর্থাৎ রোধকের দিক বরাবর আমাদের কিন্তু ফেজার ডায়াগ্রামের এই গ্রাফটা কিন্তু লব্ধির মানটা যাবে কিন্তু ওদিকে, ঠিক আছে। অর্থাৎ এটা বলতে পারি আমরা 1 বাই, এটা বলতে পারি আমরা কি হবে, ওমেগা এল সমান সমান এক্সএল মানে কি, এক্সএল মানে অ্যাকচুয়ালি ওমেগা এল, তো ওমেগা এল সমান সমান বলতে পারি 1 বাই ওমেগা সি বলতে পারি, এবং এটাই আমাদের অ্যান্সার, ওমেগা এল সমান সমান 1 বাই ওমেগা সি বা এক্সএল সমান সমান এক্সসি, ঠিক আছে। অপশন সি হচ্ছে এটা রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে এটা রাইট অ্যান্সার। লাস্ট কোশ্চেন কি বলছে, কোশ্চেন নাম্বার 8 বলছে যে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয় তার নাম কি, তার নাম কিন্তু অবশ্যই অতিবেগুনি রশ্মি। এটা আমাদের ওই বইতে ছক দেওয়া আছে লাস্টের চ্যাপ্টার ইউনিট 5-এর, যে 1.5 পাতা মতো, এটা 1.5 পাতা না, এক পাতা মতো, যে ছকটা দেওয়া আছে এই ছকের মধ্যে কিন্তু লেখা আছে যে বিভিন্ন যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ তাদের যে আমাদের কাজ, সেই কাজগুলো কিন্তু লেখা আছে, কোথায় কোথায় কি কি ব্যবহার করা হয় সেগুলো লেখা আছে। তো বলি উপগ্রহ ব্যবস্থায় উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয় অতিবেগুনি রশ্মি হিসাবে, ঠিক আছে। আর এখানে আমরা বলে রাখি 2025 সালে যে 8টা এমসিকিউ ছিল, আমরা 9 আরো এমসিকিউ ছিল, কিন্তু সেগুলো আমাদের এই ফার্স্ট যে সেমিস্টার, অর্থাৎ আমাদের প্রথম 5টা ইউনিটের মধ্যে আর নেই বলে এখানে কিন্তু আর দেওয়া নেই, এই 8টা এমসিকিউ দেওয়া আছে, ঠিক আছে। তো এগুলো ভালো করে দেখবে, আমরা নেক্সট দিন নিয়ে আসবো। এই আমাদের 8টা এমসিকিউ হয়ে গেল। লাস্টেরটা কি বললাম, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8 এর অপশন ডি অতিবেগুনি রশ্মি, অতিবেগুনি রশ্মি, এই অতিবেগুনি রশ্মি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অতিবেগুনি রশ্মি আমাদের কি হবে, রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। তো এই যে আমাদের 8টা কোশ্চেন ছিল, এই 8টা কোশ্চেন আমরা সলভ করলাম, আমরা নেক্সট দিন 2024 সালের কোশ্চেনগুলো ট্রাই করব, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের PYQ সিরিজ, ঠিক আছে। সবাই দেখো এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করো।